ডিয়ার স্টুডেন্টস, আমরা আমাদের চ্যানেলে টপিক ওয়াইজ সায়েন্সের ক্লাস করাই। আজকে আমরা এখানে 13 নম্বর ক্লাসটি আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো আলো। এই আলো চ্যাপ্টারটি আমরা কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি। আজকে আমরা পার্ট 1টি এখানে আলোচনা করব, কিছু কনসেপ্ট এখানে জানবো এবং শেষে কিছু এমসিকিউ এখান থেকে জেনে নেব। ক্লাসটি ধৈর্য ধরে দেখবে, তাতে তোমাদের যেসব ডাউটগুলো রয়েছে সেগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আলো কি? আলো হচ্ছে এক প্রকার শক্তি। যদি কোনো বস্তু থেকে আলো আসে বা প্রতিফলিত হয় তাহলে আমরা সেই বস্তুটি দেখতে পাই। ধরো সূর্য আলো দিচ্ছে, সূর্য আলো দেওয়ার পর এই গাছটাতে পড়লো এবং তারপর গাছে পড়ার পর সেটা রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে এসে পৌঁছায় এবং চোখে আমাদের যে প্রতিবিম্ব গঠিত হয় সেইটাই আমরা দেখতে পাই। আলোটা এলো, তারপর বস্তুর উপর পড়লো, গাছটার উপর পড়লো এবং তারপর আমাদের চোখের সামনে সেটা, চোখের রেটিনাতে আমাদের প্রতিবিম্ব গঠিত হলো এবং তারপর আমরা সেটা দেখতে পেলাম। আলো কোনো বস্তুকে দেখিয়ে দেয়, কিন্তু আলোকে দেখা যায় না। ঠিক আছে, আলো নিজে কিন্তু অদৃশ্য। এখান থেকে একটা প্রশ্ন আসে, আলো কি ধরনের তরঙ্গ? আলো কি রকমের তরঙ্গ? আলো হচ্ছে একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, পরীক্ষায় প্রশ্ন আসে, তাই এটা তোমাদের বলে দিলাম। এরপর আমরা জানবো কিছু বেসিক কনসেপ্ট, যেমন সপ্রভ নিষ্প্রভ বস্তু, লুমিনাস অবজেক্টস অ্যান্ড নন লুমিনাস অবজেক্টস। যেসব বস্তুগুলো সপ্রভ বস্তু কোনগুলো? মানে যাদের নিজস্ব আলো আছে, যেসব বস্তু নিজস্ব আলো আছে বা যেসব বস্তু থেকে নিজস্ব আলো নির্গত হয়, এই বস্তুগুলোকেই সপ্রভা বস্তু বলে। স অর্থাৎ নিজ, প্রভা অর্থাৎ প্রভা, অর্থাৎ নিজের আলো আছে, সেগুলো হচ্ছে সপ্রভা বস্তু। যেমন সূর্য, তারা, জোনাকি, তোমরা এখানে দেখে নিতে পারো, যতগুলো আছে এগুলো সব লুমিনাস অবজেক্ট। জোনাকি, বাল্ব, আগুন, টর্চ, ঠিক আছে, তারা, সূর্য, এগুলো সব হচ্ছে সপ্রভা বস্তু। আর যাদের নিজস্ব আলো নেই, নিষ্প্রভ, নেই প্রভা, সেটাই নিষ্প্রভ, অর্থাৎ আলো নেই যাদের, সেটাই হচ্ছে নিষ্প্রভ। ইট, কাঠ, পাথর, এগুলো, ঘর, চাঁদ, গাছ, পৃথিবী, জামা কাপড়, এগুলো কোনো আলো এদের থাকে না, আলো এসে পড়ে তারপর আমরা সেগুলো দেখতে পাই, এগুলো হচ্ছে নিষ্প্রভ বস্তু। এরপর আলোক উৎস কিরকম হয়? আলোক উৎস দুরকম, একটা হচ্ছে বিন্দু আলোক উৎস, অর্থাৎ কোনো বিন্দু থেকে আলো যদি যায় তাহলে সেটাকে বলা হয় বিন্দু আলোক উৎস। যেমন এখানে একটা মোমবাতি জ্বালালাম, ধরো একটা বদ্ধ ঘরে মোমবাতি জ্বালালাম এবং সামনে একটি বোর্ড রাখলাম এবং সেই বোর্ডে একটা ফুটো করে দিলাম, তাহলে সেই ফুটো দিয়ে যে আলোটা যাবে সেটাকে আমরা বিন্দু আলোক উৎস বলতে পারি। বিস্তৃত আলোক উৎস কি? বিস্তৃত আলোক উৎস হচ্ছে, যেমন আমরা সূর্যের আলো দেখতে পাই, কোনো বাল্ব জ্বালা যেটা দেখতে পাই, সেগুলো হচ্ছে বিস্তৃত আলো, অর্থাৎ পুরো বিস্তারে যে আলোটা ছড়িয়ে পড়ে সেটা হচ্ছে বিস্তৃত আলোক উৎস। ওকে, এটা তোমরা যেমন দেখতে পাচ্ছি টর্চের আলো, এটা হচ্ছে বিস্তৃত আলোক উৎস। এটা কি? একটা বিন্দুর থেকে যাচ্ছে, এটা হচ্ছে বিন্দু আলোক উৎস, এখান থেকে বিন্দু আলোক উৎস তৈরি হচ্ছে। ঠিক আছে, এরপর আলোর মাধ্যম জানবো। আলোর মাধ্যম কিরকম হয়? একটা হচ্ছে স্বচ্ছ মাধ্যম, অর্থাৎ ট্রান্সপারেন্ট, পুরো স্বচ্ছ থাকবে। কোন মাধ্যমগুলো স্বচ্ছ? সেগুলো হচ্ছে বায়ু, স্বচ্ছ কাচ, জল। এগুলোতে কি হয়? আলো সহজেই চলাচল করতে পারে এইসব মাধ্যমের মধ্যে দিয়ে। যেসব মাধ্যমের মধ্যে দিয়ে আলো সহজেই চলাচল করতে পারে সেগুলোকে বলা হয় ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ মাধ্যম। যেমন কাঁচ, স্বচ্ছ কাঁচ। ঠিক আছে, এটা দেখো, আলোটা জ্বালালাম, আলোটা পার হয়ে চলে গেল। এখানে দেখো সীসা বা কাঁচটা আছে, কাঁচের উপরে যে পাতাটা রয়েছে আমি পুরোপুরি এখান থেকে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্বচ্ছ মাধ্যম। অস্বচ্ছ মাধ্যম বা ওপাক, আলো যেতে পারবে না, সেটা হচ্ছে অস্বচ্ছ মাধ্যম। যেমন ব্যাগ, এখানে ব্যাগটা ধরো, ব্যাগের ওই পারে আমরা এই পাতাটা দেখতে পাচ্ছি না, এইরকম আলোর রশ্মিগুলো যাচ্ছে কিন্তু বাধা পেয়ে যাচ্ছে, ওই পারে যাচ্ছে না আলোর রশ্মিগুলো। ঈষৎ স্বচ্ছ মাধ্যম বা ট্রান্সলুসেন্ট, যেসব বস্তুর মধ্যে দিয়ে আলো যায় তো ঠিকই, কিন্তু ভালোভাবে যায় না। ঠিক আছে, এই মাঝেরটা দেখো ট্রান্সলুসেন্ট, এটা হচ্ছে সানগ্লাস। সানগ্লাসের মাধ্যমে আমরা পাতাটা তো দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু হালকা আবছা আবছা। এর উদাহরণ কি? ঘষা কাচ, কুয়াশা, ট্রেসিং পেপার, এগুলো হচ্ছে ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ। এছাড়া আলো কিন্তু মাধ্যম ছাড়াও চলাচল করতে পারে। যেমন সূর্য থেকে পৃথিবীতে যে আলো আসে সেটি কিন্তু সূর্য এবং পৃথিবীর মাঝে কোনো মাধ্যম থাকে না, শূন্যস্থান থাকে, মহাকাশ থাকে, ফাঁকা থাকে, কিন্তু তাও আলো আসে, তাহলে মাধ্যম ছাড়াও আলো চলাচল করতে পারে। ঠিক আছে, এরপর আমরা জানবো আলোক রশ্মি বা লাইট রে। আলো কিন্তু সবসময় সরল রেখায় চলে। এই আলোর চলার দিকটা, ধরো আলো যাচ্ছে, এই আলোর চলার দিকটা যদি আমরা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করি তাহলে বোঝাবে যে আলোটা এ থেকে বি এর দিকে যাচ্ছে। ঠিক আছে, আলোর চলাটা এ থেকে বি এর দিকে যাচ্ছে, এটাকে বলা হয়, তীরচিহ্ন দিয়ে যদি কাল্পনিক রেখা একটা কল্পনা করা হয় তাহলে সেটাকে বলা হয় আলোক রশ্মি। বাস্তবে একটা আলোক রশ্মির কোনো অস্তিত্ব নেই। যখনই আলোক রশ্মি ধরবো তখন আমরা একের বেশি ধরবো। ঠিক আছে, এবং একের বেশি যখন হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে আলোক রশ্মি গুচ্ছ বা বিম হয়ে যাবে। ঠিক আছে, এইরকম আলোক রশ্মি গুচ্ছ তিন ধরনের হয়। সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। অপসারী আলোক রশ্মি গুচ্ছ, অপসারী বলতে বাইরে যাবে। আর অভিসারী আলোক রশ্মিগুচ্ছ বা ভেতরে রশ্মিগুলো এসে একটা বিন্দু এসে মিলিত হয়ে যাবে, এটা হচ্ছে অভিসারী আলো রশ্মিগুচ্ছ। আলো সম্পর্কে জানতে গেলে এই টার্মগুলো জানা তোমাদের খুবই জরুরি। ঠিক আছে,
এরপর আমরা জানবো ছায়া, প্রচ্ছায়া, উপচ্ছায়া। আলো যদি যায় এবং আলোর মাঝে যদি কোনো অস্বচ্ছ বস্তু রাখা হয় তাহলে কি হয়? আলো বাধাপ্রাপ্ত হয়, আলো ওই পারে যেতে পারে না। এর ফলে ঠিক তার উল্টো দিকে কি হয়? একটা অন্ধকার অংশ তৈরি হয়, এটাকে বলা হয় ছায়া। যে অন্ধকার অংশটা তৈরি হয় সেটাই হচ্ছে ছায়া। আলোর অপোজিটে যেটা থাকে অস্বচ্ছ opaque অবজেক্টস বা অস্বচ্ছ বস্তুর মাধ্যমে অপোজিটে যে অন্ধকার অংশ থাকে সেটাকে বলা হয় ছায়া। তাহলে প্রচ্ছায়া উপচ্ছায়া কি? আমরা এবং পেনাম্বরা। প্রচ্ছায়া উপচ্ছায়া কি? প্রচ্ছায়া হচ্ছে এই যে ছায়াটা গঠিত হলো, এই যে গাঢ় কালো অংশটা, এটাকে বলা হয় প্রচ্ছায়া, আমরা। এবং এই তার পাশে এই যে আবছা অংশটা আছে, এই আবছা অংশটাকে বলা হয় উপচ্ছায়া। ঠিক আছে? গাঢ় অংশটাকে বলা হয় প্রচ্ছায়া এবং হালকা যে অংশটা থাকে সেটাকে বলা হয় উপচ্ছায়া। এরপর দেখো, এতক্ষণ আমরা শুধু টার্মগুলো জানলাম, এবার আমরা আলোকে চালাবো। ঠিক আছে? আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমের তলে আপতিত হয়, এক মাধ্যম থেকে বলতে ধরো আলো বায়ু মাধ্যমে আছে, নরমাল বায়ু মাধ্যমে আছে, এবং থাকার পর আলো এসে এখানে রাখা আছে জল, নিচে জল আছে, ধরো এটা পুকুর। ঠিক আছে? এখানে আলো আছে, আলো আসছে এদিক থেকে, এটা আলোটা এদিক থেকে আসছে, বিচ্ছিন্ন আকারে মানে কি নিচ দিকে আসছে, আসার পর এখানে আছে জল, এটা মনে করো। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কিরকম ঘটবে, আলোর ঘটনাগুলো কিভাবে ঘটবে দেখো। আপতিত আলোর কিছু অংশ দ্বিতীয় মাধ্যম তল থেকে দিক পরিবর্তন করে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে। আলো যদি এইভাবে আসে এবং এখানে ধাক্কা খায়, এখানে জল আছে, জলের নিশ্চয়ই এখানে ধাক্কা খাবে, তার ফলে কি হয়? তার ফলে তিনটে ঘটনা ঘটে। একটা ঘটনা, আলোটা এইভাবে এলো, ওইভাবে চলে গেল, এই একটা ১ নম্বর ঘটনা এটা। আরেক নম্বর কি হবে? আলোটা এইভাবে এলো, কিছু অংশ এদিকে পার হয়ে গেল, এটা ২ নম্বর ঘটনা। আর একটা কি হবে? এখানে এলো এবং এই জলে কিছুটা অংশ শোষণ করে নিল। তাহলে আলোক রশ্মি যদি যায় তাহলে ৩টি ঘটনা ঘটছে। একটা এইভাবে এসে ওইভাবে চলে যাচ্ছে, এটাকে বলা হয় প্রতিফলন। আরেকটা অংশ এভাবে আসছে এবং জলে প্রবেশ করে যাচ্ছে, এটাকে বলা হয় প্রতিসরণ। এবং কিছু অংশ এখানে শোষণ হয়ে যাচ্ছে। ঠিক আছে? এটা আমরা পরে জানবো। এই সমস্ত বিষয় নিয়ে, এই যে ৩টে জিনিস জানলাম, এই ৩টা জিনিস নিয়ে আলোর সমস্ত বিষয় এখানে ঘটবে। কিরকমভাবে ঘটবে? চলো দেখা যাক। প্রথম টার্ম হচ্ছে আলোর প্রতিফলন বা রিফ্লেকশন অফ লাইট। এই যে প্রথমে দেখালাম, প্রথমে যে টার্মটা এরকম এসে এরকম চলে গেল, এটাই হচ্ছে রিফ্লেকশন বা প্রতিফলন। তাহলে কি, আলোক রশ্মি যখন কোনো স্বচ্ছ মাধ্যম থেকে এসে, নিশ্চয়ই স্বচ্ছ মাধ্যম থেকে আসবে, না হলে প্রতিফলন হবে না। অস্বচ্ছ মাধ্যম হলে কি হবে? একটু আগে দেখিয়ে দিয়েছি, স্বচ্ছ, অস্বচ্ছ এবং ঈষৎ স্বচ্ছ মাধ্যম। স্বচ্ছ মাধ্যম থেকে এসে যখন অন্য একটি মাধ্যমের তলে আপতিত হবে, এদিকে এদিকে না আসছে দেখো, এভাবে এসে অন্য একটি মাধ্যমের তলে, এটা ধরো জলের মাধ্যম, জলের মাধ্যমের তলে আপতিত হলো, তখন ওই আলোক রশ্মির কিছু অংশ দ্বিতীয় মাধ্যমের তল থেকে, এই দ্বিতীয় মাধ্যমের তল থেকে দিক পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। এভাবে এসেছিল, ওই মাধ্যমে এসে এই মাধ্যম থেকে এসেছিল এদিকে দ্বিতীয় মাধ্যমে, আবার দ্বিতীয় মাধ্যম থেকে প্রথম মাধ্যমে আবার ফিরে চলে গেল। এই ঘটনাটাকে বলা হয় প্রতিফলন। এক্ষেত্রে কি হয় আলোর প্রতিফলনের ক্ষেত্রে? এইভাবে যেটা রশ্মিটা এলো এখানে দ্বিতীয় মাধ্যমের তলে, প্রথমত এই যে তলটা, দ্বিতীয় মাধ্যমের তলটাকে বলা হয় বিভেদ তল। কি বলা হয়? বিভেদ তল বা প্রতিফলক তল। ঠিক আছে? ৪ নম্বর তল, এটাকে বলা হয় বিভেদ তল বা প্রতিফলক তল। ঠিক আছে? এই যে রশ্মিটা এখানে এলো, এটাকে বলা হয় আপতিত রশ্মি বা ইনসিডেন্ট রে। এটাকে বলা হয় আপতিত রশ্মি বা ইনসিডেন্ট রে। আর এইভাবে আসার পর এইভাবে যেটা চলে গেল, এটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি বা রিফ্লেক্টেড রে। ঠিক আছে? এরপর আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মাঝে একটা লম্ব অঙ্কন করা হলে সেই লম্বটিকে বলা হয় ইকুয়েল বা অবিলম্ব। ঠিক আছে? এরপর এই অবিলম্বের সাপেক্ষে এই আলোক রশ্মি যেটা আপতিত হয়েছে, এইখানে যে কোণটা তৈরি হচ্ছে এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বা এটাকে আই বোঝায় বা আপতন কোণ বলে। আর এই কোণটাকে বলা হয় প্রতিফলন কোণ বা আর। ঠিক আছে? এই টার্মগুলো জানা দরকার তোমাদের। এরপর আলো কয় রকমের, আলোর প্রতিফলন কয় রকম হয় সেটা জানবো। আলোর প্রতিফলন ২ রকমের, নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলন, রেগুলার অ্যান্ড ডিফিউজ রিফ্লেকশন। ঠিক আছে? নিয়মিত প্রতিফলন কিরকম? কিছুই না, কোনো মসৃণ তলে যদি প্রতিফলন ঘটে তাহলে সেটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, আর যদি কোনো অমসৃণ তলে ঘটে তাহলে সেটি হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। দেখো প্রথম বি ছবিটা দেখো, এটা হচ্ছে নিয়মিত প্রতিফলন। এটা কি? এই রশ্মিগুচ্ছগুলো কি রশ্মিগুচ্ছ বলে? সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ। এই সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ যখন কোনো মসৃণ তলে আপাতিত হয় তখন তার দিক পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, এটাই নিয়মিত প্রতিফলন। যেমন আয়নার প্রতিফলন, চকচকে স্টিলের
মসৃণ বাটিতে প্রতিফলন, এগুলো হচ্ছে নিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলনে আপতিত আলোক রশ্মিগুচ্ছ যদি সমান্তরাল আসে তাহলে সমান্তরালেই চলে যাবে, যদি অভিসারী আসে তাহলে অভিসারী চলে যাবে, অপসারী আলোক রশ্মিগুচ্ছ আসে তাহলে অপসারী হিসেবেই চলে যাবে। ঠিক আছে, এরপর বিক্ষিপ্ত প্রতিফলন। বিক্ষিপ্ত প্রতিফলন কোনগুলো? যেমন আমাদের আশেপাশে যেসবগুলো দেখতে পাই, আমরা যেসব বস্তুগুলো দেখতে পাই প্রায় অধিকাংশই বিক্ষিপ্ত প্রতিফলন। ঠিক আছে, যেমন বইয়ের পাতা, মাটি, ঘরের দেওয়াল, সিনেমার পর্দা, এই সমস্ত কিছুই বিক্ষিপ্ত প্রতিফলন। বিক্ষিপ্ত হয় বলে আমরা চোখে সমস্ত কিছু দেখতে পাই। এই প্রতিফলনে আপতিত রশ্মিগুচ্ছ সমান্তরাল এলেও কি হয়, তারা আর পরবর্তীকালে সমান্তরাল থাকে না। এভাবে রশ্মি একটা এলো ওইদিকে চলে গেল, এভাবে একটা এলো ওইদিকে চলে গেল, এভাবে একটা এলো এইদিকে চলে গেল। ঠিক আছে, কারণ কি? কারণ এটা বক্রতলে হচ্ছে, অমসৃণ তলে হচ্ছে। ঠিক আছে, এরপর প্রতিফলনের সূত্রটা আমরা জানবো। প্রতিফলনের দুটো সূত্র আছে, একটা হচ্ছে আপতিত রশ্মি, এটা আপতিত রশ্মি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে, এটা আপতন বিন্দু, আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব এরা একটা তলেই থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে এই যে আই আর এই যে আর, এই আই সমান আর হবে, আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হবে। এরপর আমরা চ্যুতিকোণ সম্পর্কে জানবো। ঠিক আছে, চ্যুতিকোণ কিরকম জিনিস দেখো, আমরা এখানে কি জানলাম যে আপতন কোণ ও প্রতিফলন কোণের মানটা সমান হয়, তাহলে আই সমান আর। এরপর দেখো, আলোক রশ্মি যখন আপতিত হচ্ছে বিভেদ তলের সাপেক্ষে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল আপতিত হয়, এরপর এটা আপতিত হলো, তাহলে এর তো যাওয়ার কথা ছিল হিসেব মতো এরকম, আলোটা যেহেতু এভাবে আসছে তাহলে এরকম যাওয়ার কথা ছিল, কিন্তু সে এরকম না গিয়ে কেমন হয়ে গেল, এভাবে গেল। আপতিত হওয়ার পর আলোক রশ্মি যেভাবে যাওয়ার কথা ছিল সেরকম না গিয়ে যেভাবে গেল এবং তার মাঝে যে কোণ উৎপন্ন করলো, এই কোণটাকে বলা হয় ডেল্টা। ঠিক আছে, এই কোণটাকে বলা হয় ডেল্টা, ডেল্টা বা চ্যুতিকোণ। এটা তোমরা লক্ষ্য করো, এই পুরো অ্যাঙ্গেলটা, এই যে আপতিত হলে পুরো অ্যাঙ্গেলটা, এই পুরো এইখান থেকে পুরো অ্যাঙ্গেলটা এটা কত হয়ে যাবে? এটা 180 হয়ে যাবে। তাহলে এটা 180 লিখলাম। কিভাবে চ্যুতিকোণ বার করতে হয় তোমরা দেখে নাও। এখানে আয় কত? এখানে আয় আছে আর এখানে আছে আর। তাহলে আমরা যদি 180 থেকে আয় যুক্ত আর এটা বাদ দিয়ে দিই তাহলে ডেল্টাটা পাবো। তাহলে কত হয়ে যাবে? 180 আর আই মানে আর, আমরা এখানে দেখে নিয়েছি আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়, তাহলে আই সমান আর, তাহলে আই যুক্ত আর মানে আই, তাই আই করে দিলাম। ঠিক আছে, সমান 180 বিযুক্ত আই যুক্ত আই মানে 2i। ঠিক আছে, তাহলে চ্যুতিকোণ কত হয়ে যাবে? 180 মাইনাস 2i। এটা পরীক্ষাতে বারবার প্রশ্ন আসে, এটা বারবার মনে রাখবে। ঠিক আছে, চ্যুতিকোণ, প্রতিফলনের চ্যুতিকোণ হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 2i। এরপর উদাহরণ একটা দেওয়া আছে এখানে দেখো, যদি কোনো আলোকরশ্মি একটি প্রতিফলকের সাথে 30 ডিগ্রি কোণে আপতিত হয়, প্রতিফলকের সাথে কত কোণে? 30 ডিগ্রি করে। এটা প্রতিফলক, প্রতিফলকের সাথে এটা কত, এই কোণটা কত, এটা 30 ডিগ্রি কোণে আপতিত হয়, তবে আপতন কোণ কত হবে? আপতন কোণ কত হবে? এটা 90 ডিগ্রি, 90 থেকে 30 বাদ দিলে পেয়ে যাবে তোমরা কত পাবে? 60 পেয়ে যাবে। তাহলে আপতন কোণ কত হয়ে গেল? 60 হয়ে গেল। আর আপতন কোণ যদি 60 হয় তাহলে প্রতিফলনও 60 হবে, যেহেতু আই সমান আর। আর পুরোটা কত বলেছি? 180, তাহলে 180 থেকে 60 60 120 বাদ দিলে কত হয়ে যাবে? 60 ডিগ্রি। ঠিক আছে, আরেকটা জিনিস জেনে রাখো, আলো তো তোমরা এরকম তির্যকভাবে ফেলছো, এরকমভাবে ফেলবে, এরকমভাবে ফেলবে। ঠিক আছে, এরপর আলো এমন তো সময় হতে পারে যে আলো সোজাসুজি এসে পড়লো, তখন কি হবে? তখন আপতন কোণ কত হবে? আপতন কোণ 0 ডিগ্রি এবং প্রতিফলন কোণও 0 ডিগ্রি হয়ে যাবে। আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান কেন হবে? কারণ আলোক রশ্মি এরকমভাবে আসবে এবং বিপরীত তল থেকে প্রতিফলিত হয়ে আবার ওই দিকেই ফিরে চলে যাবে, এরকমভাবে আসবে আবার ওইভাবেই চলে যাবে ঘুরে। ঠিক আছে, অর্থাৎ আপতন কোণ এবং প্রতিফলন কোণ 0 হয়ে যাবে, লম্ব রেখা বরাবর দুটোই 0 হয়ে যায়। ঠিক আছে, এরপর আলো প্রতিফলনে কিছু দৃষ্টান্ত আমরা দেখে নেব। যেমন সিনেমার পর্দা সাদা অমসৃণ হয় এই আলোর প্রতিফলনের কারণে। সাদা হয় কেন? কেন সাদা করা হয়? কারণ সাদা আলোর ঔজ্জ্বল্যতা বেশি, সাদা আলো বেশি প্রতিফলিত হয়। অমসৃণ কেন করা হয়? অমসৃণ করা হয় এই কারণে, কারণ বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে। বিক্ষিপ্ত প্রতিফলন ঘটলে কি হবে? আমরা এই হল থেকে গোটা পুরো হলে যেখানেই থাকি না কেন সেখান থেকে আমরা ভালো দেখতে পাবো। ঠিক আছে, সাদা করা হয় কারণ উজ্জ্বল দেখায়। আয়নাতে আলো পড়লে আয়নাটি চকচক করে, একই কারণ। মসৃণ তলে পড়লে সেখানে নিয়মিত প্রতিফলন ঘটে তার জন্য। ঘরের দেওয়াল কেন করে না? ঘরের দেওয়াল বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে এই জন্য করে না। উষা গোধূলি লাল হওয়া একই কারণে ঘটে থাকে, যে ধুলো কণা, বালি কণাগুলো যেগুলো থাকে আমাদের বায়ুমণ্ডলে, আলোগুলো সেটাতে রিফ্লেক্টেড হয়। ঠিক আছে, এই কারণে লাল হওয়া দেখা যায়। পুকুরের শান্ত জলে আকাশকে দেখা যায়। চাঁদ ও গ্রহগুলি সূর্যের আলোয় আলোকিত হয়, একই কারণ, রিফ্লেকশনের কারণে। ঠিক আছে, এই সমস্তগুলো মনে রাখবে, এগুলো পরীক্ষায় আসে।
এবার আমরা জানবো আলোর প্রতিসরণ বা রিফ্লেকশন অফ লাইট। একটুকু আমরা আলোর প্রতিফলন সম্পর্কে সমস্ত কিছু জানলাম। এখানে দেখো আমি বলেছি আলো যখন আমরা চালাবো আলোকে তিনটে ঘটনা ঘটে, একটা আলোর প্রতিফলন, 2 নম্বর প্রতিসরণ এবং তারপর শোষণ। তো প্রতিফলন আমরা জানলাম, এবার আমরা জানবো প্রতিসরণ বা রিফ্লেকশন অফ লাইট। ঠিক আছে, কিরকম রিফ্লেকশনটা দেখো, আলোক রশ্মি যখন স্বচ্ছ মাধ্যম থেকে তির্যকভাবে এসে অন্য কোনো স্বচ্ছ মাধ্যমে পড়বে তখন কি হবে, দুই মাধ্যমের বিভেদ তল থেকে কিছুটা বেঁকে যাবে, গতিপথের পরিবর্তন ঘটবে। হয় গতিপথ এরকম যাওয়ার ছিল, আলোক রশ্মি এভাবে এলো, ডট 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 এদিকে দেওয়া আছে দেখো একটা, আলোক রশ্মি এরকমভাবে এলো, তারপর সোজা সোজা ডট ডট বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু সেরকম না গিয়ে এরকমভাবে একটু বেঁকে যায়, এদিকেও আসতে পারে বা এদিকেও চলে যেতে পারে। ঠিক আছে, এমনও হতে পারে এদিকে চলে গেল, এমনও হতে পারে, দুটোই হয়। এটা হচ্ছে প্রতিসরণ, অভিমুখে যে পরিবর্তন ঘটে এটাই হচ্ছে প্রতিসরণ। এক্ষেত্রে কীরকম ঘটে দেখো, আগে যেরকম দেখলাম এটাও সেম, এটা হচ্ছে আপতিত রশ্মি। ঠিক আছে, তারপর এই যেটা এইদিকে চলে গেল বা এইদিকে চলে যায়, দুটোই হচ্ছে প্রতিসৃত রশ্মি বা রিফ্লেক্টেড রে। ঠিক আছে, এটা হচ্ছে ইনসিডেন্ট রে বা আই, এটা আর। এটা হচ্ছে অবিলম্ব, পুরো অবিলম্ব এবং আপতিত রশ্মির মাঝে আই, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ঠিক আছে, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। ঠিক আছে, বা আর, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন বা আর, আর এটা অবিলম্ব বা ইকুয়াল। এরপর প্রতিফলনের যেমন দুটো সূত্র ছিল, প্রতিসরণেরও দুটো সূত্র আছে। আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং অবিলম্ব একই সমতলে থাকবে। দুটি নির্দিষ্ট মাধ্যম ও একটি নির্দিষ্ট রঙের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয়। আগে কি ছিল, প্রতিফলনে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়, কিন্তু এক্ষেত্রে কি, এক্ষেত্রে হচ্ছে আপতন কোণের সাইন অর্থাৎ সাইন আই এবং প্রতিসরণ কোণের সাইন অনুপাত অর্থাৎ সাইন আর সমান ধ্রুবক। এই ধ্রুবকটাকে মিউ অক্ষর দ্বারা প্রকাশ করা হয় এবং এই সূত্রটা স্নেল আবিষ্কার করেছিলেন বলে এটাকে স্নেলের সূত্র বলা হয়। ঠিক আছে, এখান থেকে এই যে তোমরা এটা দেখতে পাচ্ছ মিউ, এই মিউটিকে প্রতিসরাঙ্ক বলা হয়। এবার প্রতিসরাঙ্ক কি জিনিস সেটা আমরা এখানে জানবো। প্রতিসরাঙ্ক হচ্ছে কোনো মাধ্যমে আলোর গতিবেগ এবং শূন্য মাধ্যমে আলোর যে গতিবেগ, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই শূন্য মাধ্যমে আলোর গতিবেগের যে অনুপাত সেটাই হচ্ছে প্রতিসরাঙ্ক, n সমান c/v। প্রতিসরাঙ্ক যত বেশি হবে সেই মাধ্যমে আলোর বেগ তত কম হবে। জলের প্রতিসরাঙ্ক 4/3 বলতে বোঝায় শূন্য মাধ্যমে আলোর বেগ জলের আলোর বেগ অপেক্ষা 4/3 গুণ বেশি। ঠিক আছে, এরপর দেখো প্রতিসরাঙ্ক থেকে তোমাদের পড়ে যেগুলো যে ডায়মন্ডের প্রতিসরাঙ্ক কত, হিটের প্রতিসরাঙ্ক কত, এরকম পড়ে যায়, বা নিচে 4টি অপশন দেওয়া থাকলে 4টির মধ্যে কার প্রতিসরাঙ্ক বেশি, এটা পরীক্ষায় আসে। তো তোমরা এগুলো জেনে রাখো, 4টা বিশেষ করে জেনে রাখো। বাতাসের প্রতিসরাঙ্ক প্রায় 1.003 ধরা হয়, জলের প্রতিসরাঙ্ক 1.33, কাচের প্রতিসরাঙ্ক 1.52 এবং হীরের প্রতিসরাঙ্ক ডায়মন্ডের এটা পরীক্ষায় পড়ে 2.417। ঠিক আছে, এরপর প্রতিসরণের কারণে চ্যুতিকোণ। প্রতিফলনের কারণে চ্যুতিকোণ আমরা দেখেছি কত হয়েছিল, 180° - 2i। কিন্তু প্রতিসরণের ক্ষেত্রে কি হয়, আমি একটু আগেই বলেছিলাম প্রতিসরণ দুরকমভাবে হতে পারে, একটা এরকমভাবে এসে এদিকে চলে আসতে পারে বা এরকমভাবে এসে এদিকে চলে যেতে পারে, দুরকম প্রতিসরণ হতে পারে। তো দুরকম কীরকম সেটা আমরা এখানে দেখব। যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো প্রবেশ করবে তখন প্রতিসরণ কেমন হবে দেখো, এটা লঘু মাধ্যম, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে সেটা অবিলম্বের কাছে সরে আসে। এক্ষেত্রে কি হয়, আপতন কোণটা প্রতিসরণ কোণের চেয়ে বড় হয়। ঠিক আছে, এক্ষেত্রে চ্যুতিকোণ হয় ডেল্টা সমান i - r। ঠিক আছে, এরপর যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তখন উল্টোটা হয়ে যায়, অবিলম্ব থেকে দূরে সরে যায় এবং প্রতিসরণ যে কোণটা সে কোণটা বেশি হয় এবং এক্ষেত্রে চ্যুতিকোণ হয়ে যায় r - i। ঠিক আছে, এগুলো জানবে, পরীক্ষায় আসে এখান থেকেও, এবং এক্ষেত্রে চ্যুতিকোণ কেমন হয় এগুলো পরীক্ষায় আসে। এরপর আলোর প্রতিসরণের কিছু দৃষ্টান্ত আমরা এখান থেকে জানবো। যেমন সূর্যোদয়ের কিছু আগে বা সূর্যাস্তের কিছু পরে আমরা সূর্যকে দেখতে পাই। এই যেখানে সূর্যকে আমরা দেখতে পাই, দেখবে সূর্যোদয় হয়নি তার আগে আমরা সূর্যকে কিছুটা দেখতে পেয়ে যাই। এর কারণ হচ্ছে দিগন্ত রেখার আশেপাশে আলোর প্রতিসরণ। এছাড়া নক্ষত্রগুলো আকাশে মিটমিট করে, কারণ নানা রকম মাধ্যমে স্তর ভেদ করে নক্ষত্রের আলোগুলো আমাদের চোখে এসে পৌঁছায়। তেলে ভেজানো কাগজ চকচক করে, একই কারণ, সেটা হচ্ছে আলোর প্রতিসরণ। এছাড়া মরুভূমির মরীচিকাতে যেটা ঝাপসা দেখা যায় বা রাস্তাতে, গ্রীষ্মকালের রাস্তাতে পিচ গোলানো অবস্থায় নড়ছে দেখতে পাই, এটাও কিন্তু আলোর প্রতিসরণের উদাহরণ। জল ভর্তি বালতির তলা কিছুটা উপরে দেখায়, একই কারণ, জলের প্রতিসরণ।
বা গ্লিসারিনে যদি আমরা কাচদণ্ড ডুবিয়ে দিই তাহলে সেটা দেখতে পাই না। এবার সমস্ত কিছুই আলোর প্রতিসরণের দৃষ্টান্ত। এগুলো এখানে আমি বিস্তারিত আলোচনা করব না। পরবর্তীকালে যখন প্রয়োজন হবে সেগুলো বিস্তারিত আমি অবশ্যই বলবো। এরপর আমরা কিছু এমসিকিউ এখানে জেনে নেব। প্রথম প্রশ্ন, সিনেমার পর্দায় আমরা যে ধরনের প্রতিফলন দেখি একটু আগে বলেছি সেটি হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। ঠিক আছে। 2 নম্বর, যখন আলো একটি মসৃণ পৃষ্ঠের উপর আপতিত হয় তখন যে প্রতিফলনের ঘটনা ঘটে, মসৃণ পৃষ্ঠে কি হয়? মসৃণ পৃষ্ঠে হয় নিয়মিত প্রতিফলন। 3 নম্বর, লম্ব আপতনের ক্ষেত্রে চ্যুতিকোণের মান কত? লম্ব যদি আপতন হয় তখন কি বলেছি, লম্ব এলে ওইরকমভাবে ঘুরে যাবে, তখন চ্যুতিকোণ হয়ে যাবে 0। ঠিক আছে, কারণ আপতন কোণ এবং প্রতিসরণ কোণ দুটোই 0, তার চ্যুতিকোণ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আপতন কোণ আই হলে একটি তলে প্রতিফলনের জন্য আলোকরশ্মির চ্যুতিকোণ কত? কত বলেছি? আলোকরশ্মির চ্যুতিকোণ প্রতিফলনের জন্য 180 - 2i। প্রতিফলনের সূত্র অনুযায়ী আপতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা কি হয়? সমান হয়। 0 প্রতিফলন কোণ বিশিষ্ট আলোকরশ্মির আপতন কোণ কত হবে? কত হয়ে যাবে? আপতন কোণ যদি 0 হয় তাহলে প্রতিফলন কোণও 0 হয়। ঠিক আছে। প্রতিফলনের সূত্র ড্যাশের জন্য প্রযোজ্য। প্রতিফলনের সূত্র, আয়না মানে সমতল হোক বা উত্তল হোক বা অবতল হোক, আকৃতি নির্বিশেষে সকল আয়নার মধ্যেই প্রতিফলন দেখা যায়। নিচের কোণটির প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি প্রতিসরাঙ্ক একটু আগে বলেছি, হিরে 2.42 মনে রাখবে, 2.42, এটা মনে রাখলেই হবে। ঠিক আছে। সূর্যোদয়ের কিছু আগে বা সূর্যাস্তের কিছু পরে সূর্যকে দেখতে পাওয়া যায়, এর প্রধান কারণ কি? এর প্রধান কারণ হচ্ছে আলোর প্রতিসরণ। আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে চ্যুতিকোণের মান কত হয়? চ্যুতিকোণের মান হয় I - R। তাহলে আজকে ক্লাস এখানেই ছিল। এর পরবর্তীকালে আমরা আলোর যে প্রতিবিম্ব এবং মরুভূমির মরীচিকা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এ নিয়ে একটা ক্লাস নিয়ে আসবো, এবং পরবর্তীকালে লেন্স নিয়ে আমরা ক্লাস নিয়ে আসবো। আশা করবো ক্লাসগুলো অবশ্যই ভালো লাগছে তোমাদের। অবশ্যই ভিডিওগুলো লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, এবং চ্যানেলটি যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।